হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ভয়েস শিখবো। ভয়েস বোঝো তো, ছোটবেলা থেকে টুকটাক একটু পড়ছো। এবং এটা প্রথম প্রশ্ন হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা। আমি বলবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ফরজ, ওয়াজিব সুন্নত না, ফরজ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে? চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজেই বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আমরা পড়তে পড়তে জিনিসগুলো জানতে পারবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই একদম মন দিয়ে লক্ষ্য করবা। আর একটা কথা বলে রাখি যে যারা কিনা চাচ্ছ, এই ক্লাসগুলো কিন্তু অনেকের পেইড ব্যাচের থেকেও ভালো। তো তোমরা এটা জানো, যারা এইরকম ফ্রি ক্লাস চাচ্ছ, গাইডলাইন বা এই যে নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে, এটার জন্য বিভিন্ন ইনফরমেশন, আপডেট, তথ্য সবকিছু যদি একটা গ্রুপে পেতে চাও, কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নাও, সব ইনফরমেশন এক জায়গায় দিয়ে পেয়ে যাবা। এখন চলো আমরা পড়ানো শুরু করি। ভয়েস, আসলে ভয়েস জিনিসটা কি একটু বুঝাই। দেখো, ভয়েস এখানে আমরা সংজ্ঞা দিয়ে রাখছি যে এখানে অ্যাক্টিভ ভয়েস থাকে, আমাদের প্যাসিভ করতে হয়, আবার প্যাসিভ থাকতে পারে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো যখন আমরা অ্যাক্টিভ করব তখন সেখানে কর্তার গুরুত্ব বেশি থাকবে, এবং প্যাসিভ করলে সেখানে কাজের উপরে বেশি গুরুত্ব দেওয়া হবে। ভাই, অ্যাক্টিভ কি জিনিস, প্যাসিভ কি জিনিস, এটাই তো বুঝলাম না। চলো তোমাকে একটু বুঝাই। এই সংজ্ঞা পড়ে আমাদের কোনো লাভ নাই। সো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এই ছকটাতে। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমার দ্বারা ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখাই। ধরো যে আমরা বললাম ফুলটি আমি গেঁথেছি। গেঁথেছি মানে গাঁথা তো বোঝো। ফুলটি আমি গেঁথেছি, বা ফুলের মালাটি আমি গেঁথেছি। এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? ফুলের মালাটি আমার দ্বারা ফুল যে পুঁতে দিতেছি মাটিতে, ওই গাঁথার কথা বলতেছি। ফুলটি আমার দ্বারা গ্রথিত হয়েছে। আমার দ্বারা, আগে কি ছিল? ফুলটি আমি গেঁথেছি, পরবর্তীতে কি হয়ে গেছে? ফুলটি আমার দ্বারা গ্রথিত হয়েছে। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? এখানে কি হইতেছে? আমরা যখন করতেছি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আগে ছিল রাইস, এটা অবজেক্ট, এবং আই ছিল সাবজেক্ট। এই রাইসটা এখন হয়ে গেছে সাবজেক্ট পজিশনে চলে আসছে। আর এই যে আই দেখতে পাচ্ছ, এই আইটা শুরুতে সাবজেক্ট ছিল, এখন অবজেক্টে চলে গেছে। আই কোথায় ভাইয়া? আই তো নাই। হ্যাঁ, এখানে আই আছে, বাট ওইটা আই যখন শেষে বসবে না, এই যে জিনিসগুলা যখন উই, ধরো যে উই বা আই, এগুলো যখন সাবজেক্ট পজিশনে বসে না শুরুর দিকে, তখন এই রূপই থাকে। কিন্তু এটা যখন অবজেক্টে চলে যায় তখন আই থেকে মি হয়ে যায়, উই থেকে আস হয়ে যায়। বুঝতে পারছো? এগুলো তোমাদেরকে আমরা যখন প্রোনাউন পড়বো তখন জিনিসগুলো শিখাবো। আই জিনিসটা শেষে উঠে গেলে সাবজেক্ট পজিশনে আই হয়, বাট ওই পাশে উঠে গেলে মি হয়ে যায়। এগুলো আমরা প্রোনাউনে বিস্তারিত শিখতে পারবো। যাই হোক, তো তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তার সাথে আবার বাই আসতেছে। বাই, বাই মি, বাই সংযুক্ত হচ্ছে। তার মানে আমরা কি কি দেখলাম? 1 নাম্বার কাজ, সাবজেক্টটা অবজেক্ট হইতেছে আর অবজেক্টটা সাবজেক্ট হইতেছে। 2 নাম্বার কাজ আমাদের হচ্ছে, 2 নাম্বার কাজ কি বলতো? 2 নাম্বার হচ্ছে এখানে একটা বাই সংযুক্ত হচ্ছে। খুব ভালো করে খেয়াল করো ভাই। আচ্ছা, তারপরে কি করতেছে দেখো, আই ইট রাইস, ইট ছিল একটা প্রেজেন্ট ফর্ম, দেখতে পাচ্ছ এখানে আমরা ইট ছিল প্রেজেন্ট। প্রেজেন্টটা এখানে যখন চলে গেল তখন ইটেন, ইটেন হয়ে গেছে, ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে গেছে। তার মানে আমাদেরকে 3 নাম্বার কাজ হচ্ছে কি? আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম বানাইতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখন এখানে যে ছকটা দিয়ে রাখছি না, এই ছক যদি তোমরা পড়ো তাহলে 50% বোঝা না, 70% হয়ে যাবে আমাদের বই। হ্যাঁ, আমাদের বইয়ে জিনিসটা এইভাবেই উল্লেখ করছি। কেমনে জানো? ভয়েসের যত রুলস আছে সবকিছুই একটা ছকেই লিখছি।
কেউ যদি এই একটা ছক পারে পুরো ভয়েস পারবে ইনশাল্লাহ, পুরো ভয়েসের বেসিক তার মধ্যে ঢুকে যাবে। এটা আমাদের বই সুন্দর করে লেখা আছে। যারা আমাদের বইটা কালেক্ট করতে চাচ্ছ, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। এইগুলাই আমাদের পেইড ব্যাচে পড়ানো হয়। তো এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো, নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা বইটা কালেক্ট করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করলে তুমি এই বইগুলো কিভাবে পাবে সবকিছু ডিরেকশন পেয়ে যাবে। যাই হোক, এখন কথা হইলো কি যে এইটা আসলে আমরা কি করছি ভাইয়া, দেখো এখানে যে 9টা উদাহরণ দেওয়া হয়েছে না, এই যে উইল বি বিং, এখানে একটা ব্যাপার আছে। এইটা আপাতত তুমি ভুল টুল ধরো না, এটা রেখে দাও। আমরা কৌশলে এই ছকটা সাজাইছি। আসলে এখানে কি হইতেছে আমি একটু বুঝাই তোমাদেরকে। আসলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা পারফেক্ট টেন্স। তো আমরা আসলে এই ছক করলেই বুঝতে পারবো যে এক এক টেন্সের জন্য ভয়েসের চেঞ্জটা কেমন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। একটু পরে তোমরা করলেই বুঝতে পারবো যে ছকের মাহাত্ম্যটা কি। একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা কি কি করলাম দেখো তো। আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম করতেছি, সাবজেক্টকে অবজেক্ট বানাইতেছি, অবজেক্টকে সাবজেক্ট বানাইতেছি, একটা বাই সংযুক্ত করতেছি, রাইট? মনে রাখো কিন্তু এই 3টা কাজ মনে রাখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এখন তোমাদেরকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে কি জানো, ভয়েস টপিকটা একটু কঠিন। কাদের জন্য? যারা কিনা দেখা যাচ্ছে যে পরীক্ষার খাতায় লিখতে হয় যে ডিরেক্ট দেওয়া আছে, ওইখান থেকে ইনডিরেক্ট দেওয়া লাগতেছে, নিজেকে করা লাগতেছে, সেটা কঠিন হয়ে যায়। কিন্তু অ্যাডমিশনের জন্য পানির মতন সোজা, পানির মতন সোজা। এর কারণ কি জানো? কারণ হইতেছে আমাদের তো 4টা অপশন দেওয়াই থাকে, জাস্ট আমাদের 4টা অপশনের মধ্যে থেকে একটাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা চলো তোমাদেরকে দেখাই। এই জন্য আমাদেরকে ওই সেন্টেন্স পারা লাগে না, খালি চেনা লাগে, তাইলেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের বই সুন্দর করে লেখা আছে এটা যে ভয়েস নিয়ে কিছু কথা। ভয়েস বেশ কঠিন একটি টপিক, তবে কিছু কৌশল ফলো করলে আমরা অতি সহজে প্রস্তুতি নিতে পারবো। কারণ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট সেগমেন্ট থেকে প্রশ্নগুলো করা হয়। সহজে প্যাসিভ করার কৌশল, আমাদেরকে প্যাসিভ ভয়েস নিজে থেকে করতে হয় না, বরং প্রশ্ন দেওয়া 4টে অপশনের মধ্যে থেকে সঠিক অপশন নির্বাচিত করতে হয়। 90% উত্তরই আমরা করা সম্ভব, আমরা করতে পারবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো আমরা এখানে একটা কথা বলি। আর ভার্বের সেন্টেন্স, ভার্ব আর সেন্টেন্সের ব্যাপারে কথা বলার আগে একটা কথা বলে নিই। ইংলিশ আমার একটা সময় অনেক সমস্যা হতো। আমার ইংলিশে আনসার করার যে ক্যাপাবিলিটিটা, এই ক্যাপাবিলিটিটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তখন যখন আমার টিচার আমাকে বলেছে যে তুমি এই কাজটা করো, বুদ্ধিটা, টোটকা বুদ্ধিটা শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে 4টা অপশন থাকে না, তোমাদের শুনলে আজব মনে হইতে পারে, কিন্তু ব্যাপারটা আসলেই সত্য। ইংলিশের 4টা অপশনের মধ্যে থেকে একটা সঠিক খোঁজা চেয়ে 3টাকে ভুল প্রমাণিত করা অনেক বেশি ইজি, অ্যান্ড আমি এইটাই করি। তাহলে একটা সহজ, বাকি যেটা থাকবে সেটা সহজ। তো 3টাকে ভুল প্রমাণিত করা অনেক বেশি ইজি। আমরা 3টাকে ভুল প্রমাণিত করবো, তাহলে একটা সঠিক চলে আসবে। নিজে ট্রাই করে দেখো, এটার অনেক উপকার পাবা। আচ্ছা, এখন একটু দেখি তো আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এইটার জন্য আসলে আমাদের টেন্সের কিছু পরিবর্তন করতে হয় ভাই। অ্যাক্টিভ যখন সেন্টেন্স থাকে, আমি তোমাদেরকে একটু বুঝাই। অ্যাক্টিভ সেন্টেন্স যখন থাকতেছে, দেখো অ্যাক্টিভে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিটকে যখন আমরা প্যাসিভ করতেছি তখন কিন্তু ইজ নিতেছি, বাট কন্টিনিউয়াসে যখন আমরা প্যাসিভ করতে গেলাম তখন ইজ বিং নিলাম। কিন্তু আবার যখন পারফেক্ট করতে গেলাম তখন আমাদেরকে হ্যাজ বিন নিতে হলো। তার মানে এক এক টেন্সের জন্য এক এক জিনিস আমাদেরকে নিতে হচ্ছে। টেন্সটা অনেক বেশি ম্যাটার করতেছে। তো কোন টেন্সে আমরা কি কি ব্যবহার করব সেটা চলো আমরা একটু এইখানে দেখে নিই। টেন্সের ব্যবহারটা একটু দেখে নিই। শোনো, জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবা। এখানে তোমরা জাস্ট মনে রাখবা এইটা, দেখো খালি প্রেজেন্ট গুলো মনে রাখবা, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। খালি প্রেজেন্ট গুলো মনে রাখবা। আচ্ছা, টেন্স পড়ছো না তোমরা? প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি হয়? এম ইজ আর হয়, তাই না? এটা যদি কন্টিনিউয়াসে হয়ে যায়, কন্টিনিউয়াসে গেলে কি হবে? আইএনজি সংযুক্ত হবে, এই তো। হ্যাঁ, এম বিং, ইজ বিং, আর বিং। এটাই যদি পারফেক্টে হয়ে যায় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এন্ড লাস্টেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন এইটা একটু দেখো তো, পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের তো জানতামই এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট ওইটাকে জাস্ট পাস্ট করে দাও। এম ইজ আর এর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, শেষ। আগে প্রেজেন্ট ইনডিফিনিটি হইতো এম ইজ আর, এখন কি হবে? ওই যে ওয়াজ ওয়্যার, এখন হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং হইতো। তো এই এম কে ওয়াজ করে দাও, এই যে পাস্ট করে দিলাম, জাস্ট ওয়াজ বিং, ওয়্যার বিং। আগে হইতো হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন হইতো, এখন হ্যাড বিন হবে। তারপর দেখো হচ্ছে আগে কি হইতো বলো তো? এটা ফিউচারেরটা। আচ্ছা, ফিউচারেরটা আমি তোমাদেরকে এখন না বুঝাই, এখানে সামান্য ব্যাপার স্যাপার আছে, ফিউচারের তো আমাদের তেমন লাগবে না। তারপর আমরা বলি, আমরা শ্যাল উইল ইউজ করি, তাই না? আচ্ছা, শ্যাল বি, উইল বি, এখানে একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ একটু স্টার দিয়ে রাখো। যাই হোক, আমাদের এটা লাগবে না, তারপরে দেখি মানে টেন্সের খালি পরিবর্তন করে দিলাম, খালি প্রেজেন্টটা শিখলে বাকি সবগুলো এমনি পারা যাচ্ছে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক দিই। প্রত্যেকটা কথা ভয়েস পড়তে পড়তে, এত বছর ধরে পড়তে পড়তে যত ট্রিক পাইছি, এই সব ট্রিক একটা ভিডিওতে দিতেছি। সো খুব ভালো করে খেয়াল করবা। শোনো, তুমি যখন এমসিকিউ এর আনসার করবা না, তখন একটা জিনিস মনে রাখবা যে ভার্বে 3 নাম্বার ফর্ম ব্যবহার করতেই হবে। তুমি যে এই যে ভয়েসের যে চেঞ্জ করতেছো,
ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ হবেই হবে, যে কোনো টেন্সে যাই হোক যে হয়ে যাক না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, যাই হয়ে যাক না কেন, আমাদের কি করতে হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। এখন তোমাকে একটা টোটকা বুদ্ধি শিখাচ্ছি, এইটা তুমি পাবা না কোনো জায়গায়, খুব ভালো করে লক্ষ্য করো ভাই, না হলে তোমার ভয়েস শিখাই কিন্তু বৃথা। লাল কালার কালিতে লিখে দিতেছি ভাই, আর কথা যেন মনে থাকে। আমরা যখন এমসিকিউ সলভ করব, 1 নাম্বার কাজ করব কি? টেন্স চেক করব। আমরা 1 নাম্বার কাজ হচ্ছে টেন্স চেক করব। আমরা 2 নাম্বার কাজ হচ্ছে তারা ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করছে কিনা প্যাসিভে, সেটা খেয়াল করব। আর 3 নাম্বার কাজ হইতেছে আমাদের হচ্ছে গিয়ে ওই যে 4টা অপশনের মধ্যে থেকে 3টাকে ভুল প্রমাণিত করতে হবে, তাহলে একটা অটোমেটিক বের হয়ে আসবে। এই 3টা করলে ভয়েস পানির মতো সোজা, আমি প্রমাণ করে দেবো, এই ভিডিওতেই প্রমাণ করে দেবো। আচ্ছা, এরপরে আসো, একটু নিচের দিকে আসো। যেমন ধরো যে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হচ্ছে হোয়াট ডু ইউ মিন। তো হোয়াট দিয়ে কি করতে হয় না করতে হয় পরে বলতেছি, আপাতত এটা খেয়াল রাখো যে আমরা খালি জানি যে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হয়, আমরা আর কিছু জানি না, আমাদের মাথায় কোনো নলেজই নাই। এখন 3 নাম্বার ফর্ম ইউজ করতে হয়, এটা যদি আমরা জানতে পারি তাহলে দেখো কত সোজা হয়ে যায়। ওয়ান্টিং আছে, দেখছো ওয়ান্টিং আছে, শুরুতেই ওরে কাটা, কারণ ওর 3 নাম্বার ফর্ম নাই। তারপর দেখো এই যে ওয়ান্টিং আছে, শুরুতেই কাটা, 3 নাম্বার ফর্ম নাই, বাকি থাকলো 2টা, হোয়াট ওয়াজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। এখন কথা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু কি প্রেজেন্ট না? প্রেজেন্ট কি? তো প্রেজেন্ট। তো এই যে শুরুতে আমরা দেখে আসলাম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওই ছকে একটু বের করে দেখো তো ভিডিওটা কি হয়। এম ইজ আর হয়, হয়তো বা এম হবে, নয়তো বা ইজ হবে, আর হবে, সাবজেক্টের উপরে ভিত্তি করে আমরা ভার্ব বসাবো। তো এখানে যেহেতু হোয়াট আছে, তাহলে হোয়াটের সাথে আমরা কি বসাবো? আমাদেরকে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। তো এখন সেই বিষয়টা বিবেচনা করে ওয়াজ বসাইছে তারা, ওয়াজ বসালে কি হবে না, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। এই যে এম ইজ আর এর মধ্যে বসাইছে, ঘটনা এইখানেই শেষ, খালাস, আর কোনো নিয়মের মধ্যে যাওয়ারই দরকার নেই। কত সোজা দেখছো? আরো চলো আমরা একটু আরো নিচের দিকে দেখাই। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এখন আমরা কিভাবে করব, প্রত্যেকটা টেন্সের জন্য আলাদা আলাদা করে আমরা শিখতেছি, ঠিক আছে? যেহেতু হচ্ছে প্রত্যেক টেন্সের জন্য আলাদা আলাদা না, আমি তোমাদেরকে একটু শিখাই, একটু ভালো করে খেয়াল করো। এই যে খুবই সহজে আমরা এখন এটাকে সমাধান করব কিভাবে, দেখো কোথায় গেল এটা। আচ্ছা, এই যে দেখো, রানা সিংস সংস, সিংস সংস। এখন কথা হলো কি যে আমরা কি শিখছিলাম, আমাদেরকে সাবজেক্ট নাকি অবজেক্ট করতে হয়, আর অবজেক্টকে নাকি সাবজেক্ট করতে হয়, তাই না? তো এই অবজেক্ট ছিল সং, এটাকে নিয়ে এসে সাবজেক্ট পজিশনে বসায় দাও, দিছি। আর অবজেক্ট যেটা ছিল রানা, ওই রানাকে সরি সাবজেক্ট যেটা ছিল রানা, ওইটাকে অবজেক্টের জায়গায় বসায় দাও। ভাইয়া বলছিল সাবজেক্টের 3 নাম্বার ভার্বের 3 নাম্বার ফর্ম করতেই হবে, ভিত্রি করতেই হবে। এই যে সিং, এটার 3 নাম্বার ফর্ম হইতেছে সাং, বসাইছো তুমি। ভাইয়া বাই বসাইতে বলছিল, বাই, বাই বসাইতে বলছিল। ওই যে শুরুর দিকে বলছিলাম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, একটা বাই বসাতে হবে বলছিলাম, মনে আছে একদম শুরুতে ক্লাসে? দেখো, সাং বাই রানা। আর এখানে এই যে আমরা এখন একটু দেখি টেন্স, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে দেখো তো ভাই। রানা সিংস সংস, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে যদি পড়ে তাহলে কি হবে, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে রানার সাথে সংসের সাথে আমরা কি দিতে পারি, সংসের সাথে মানানসই কোনটা, সংস এম না, সংস ইজ না, ইজ তো হবে না কারণ সংস তো প্লুরাল, সো সংসের সাথে আমাদেরকে আর দিতে হবে। সংস আর সাং বাই রানা, শেষ। যা শিখাইছি তাই, আরো শর্ট করে দিতেছি। এত কিছু তো তোমার করা লাগবে না, তোমার তো পরীক্ষাতে হয় প্যাসিভ সেন্টেন্স লেখা লাগবে না, তুমি খালি সিলেক্ট করবা, 4টার মধ্যে থেকে সিলেক্ট করবা একটা। আর সিলেক্ট করার জন্য কি কি করতে হয় ভাইয়া বলছিল, ভার্বে 3 নাম্বার ফর্ম আছে কিনা এটা দেখবা, টেন্সটা তারা ঠিকভাবে ইউজ করছে কিনা সেটা দেখবা। মানে টেন্স মানে কি, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু এটা, তাহলে এম ইজ আর ইউজ করতে হয়, তার মধ্যে এটা সঠিকভাবে ইউজ করছে কিনা এটা দেখবা, দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তারপর আরো দেখাই, দেখো আমরা যদি আরো দেখাই, আচ্ছা এখানে একটা জিনিস বলে দেই যে কখনো কখনো তোমরা দেখতে পারবা যে হি ইজ নোন টু মি, এখানে তো ভাইয়া বলছিল যে বাই মি বা বাই মি না, এখানে যদি অন্য কিছু থাকে আজটা যাই হোক না কেন থাকলো, কিন্তু বাই তো দিতে হয়, কিন্তু এখানে টু কেন দিছে? শোনো, কিছু কিছু আছে যেগুলো হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা বাই ইউজ করতে পারি না। যেমন প্লিজড উইথ, প্লিজ থাকলে ওইখানে উইথ হয়, প্লিজড উইথ। আচ্ছা, লোন থাকলে টু হয়, কয়েকটা আছে 4 থেকে 5টা, এগুলো যদি তুমি করে ফেলতে পারো তোমার ঘটনা একদম ইজি হয়ে যাবে। এই প্রিপোজিশনের মধ্যে থেকে শুধুমাত্র এই কয়েকটাই আসে, বুঝতে পারছো? এটা নার্সিং ভর্তি পরীক্ষায় আসছিল একবার, আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তো কেন নোন টু হইলো বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে আসি। দেখো এখানে আরেকটা উদাহরণ তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই, দেখো ভালো করে খেয়াল করো।
এখানে সেন্টেন্সটা আমাদের কি ছিল? সেন্টেন্স ছিল উই ডোন্ট লাইক লিটল পিপল, উই ডোন্ট লাইক। আচ্ছা, এখন আমরা কি করব? সাবজেক্টকে অবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এটা আমাদের প্রথম কাজ, তাই তো? আচ্ছা দেখো তো আমরা বানাইছি কিনা। সি নাম্বার রাইট আনসার। তো এই যে দেখো, এই যে শেষে ছিল কি বলতো, এই যে এই অংশটা শুরুতে আমরা এনে বসাই দিছি, আর যেটা সাবজেক্ট পজিশনে ছিল উইটা শেষে হয়ে গেছে। শেষে কি হয়ে যায়? উই শেষে গেলে আস হয়ে যায়। করছি করছি তো। তারপরে আমাদের কাজ কি ছিল? বাই বসাইতে হবে। আমরা বাই বসাইছি, বসাইছি। তারপরে কাজ কি ছিল? ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইতে হবে। ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছো, লাইকড হয়ে গেছে, দেখছো? ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছো। আর এখন প্রয়োজন অনুযায়ী, টেন্সের প্রয়োজন অনুযায়ী জিনিস বসাও। এখন এখানে কি বলছিল? উই ডোন্ট লাইক, ডোন্ট, ডু নট মানে প্রেজেন্ট কিন্তু, আর প্রেজেন্টের জন্য আমাদেরকে এম ইজ আর ইউজ করতে হয়, রাইট? এখন দেখো এম ইজ আর, তাহলে এম ইজ আর এর মধ্যে কোনটা ইউজ করব? যেহেতু এটা সিঙ্গেল কোনো মানুষকে বোঝাচ্ছে না, পিপল, পিপল মানে বোঝো তো, এখানে একটা মানুষকে বুঝে না, ম্যান হইতো পার্সন হইতো যাই হোক না কেন, তো যাই হোক এই জন্য আমরা এখানে আর বসাই দিছি। ঘটনা এখানে শেষ। টেন্সের ব্যবহারটা কেমন তোমাকে আরেকটু যদি সুন্দর করে বুঝাই, তাহলে এই ভিডিওতে একটু খেয়াল করো, সরি এই ইয়াতে খেয়াল করো, একটু এই ছকে খেয়াল করো, আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিতেছি। শোনো, আগে ছিল আই ইট রাইস, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, আর ছক অনুযায়ী আমরা দেখছি এম ইজ আর হয়, এই জন্যই হয়েছে কি রাইস ইজ। ঘটনাটা কোন জায়গায় আমি একটু তোমাদেরকে দেখাই দিতে যাচ্ছি। এই যে এই জায়গায় রাইস ইজ হয়েছে, দেখছো? এইটাই টেন্সের ব্যবহার। এই যে কন্টিনিউয়াস থাকলে কি হয়? এম বিং, ইজ বিং, আর বিং। তো রাইসের সাথে এম বিং হবে না ইজ বিং হবে না আর বিং হবে? রাইস ইজ হয়, রাইস প্লুরাল হিসেবে ধরা হয় না, বুঝছো? রাইস ইজ বিং, এই যে ইজ বিং দিয়ে দিছে। তারপরে পারফেক্ট থাকলে কি হয়? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। মনে না হইলে ভিডিওটা একটু রিভার্স করে দিয়ে ওই ছকটা দেখো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। তো রাইস যেহেতু, তাহলে কি ইউজ করবো আমরা? হ্যাজ বিন ইউজ করবো, কারণ হ্যাভ ইউজ করলে তো প্লুরালের জন্য, হ্যাভ ইউজ করে প্লুরালের জন্য, বুঝছো? আর সিঙ্গুলার হইলে আমরা হ্যাজ ইউজ করি। তো দেখো রাইস হ্যাজ বিন ইউজ করছে। তারপর হচ্ছে এটা যখন হচ্ছে আই অ্যাট রাইস মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের কি হয়? ওয়াজ ওয়ার হয়, এই জন্যই রাইস ওয়াজ দিছে। এইটা যখন কন্টিনিউয়াসের জন্য হয়ে গেছে তখন ওয়াজ বিং দিছে। তারপরে যখন হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আমরা কি শিখছিলাম? ওই ছক থেকে দেখছিলাম প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ বিন হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট হইলে হ্যাড বিন লিখতে হয়। এই যে হ্যাড বিন, এইটাই হইতেছে টেন্সের ব্যবহার, এইটাই টেন্সের ব্যবহার, এর বাইরে কিচ্ছু না। বুঝতে পারছো? আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। এখন চলো আমরা আমরা কি শিখছিলাম বলতো? আমরা একটা সেন্টেন্সের জন্য, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য শিখছিলাম। এখন আমরা চলে যাই কন্টিনিউয়াসের জন্য। আমি অলরেডি তোমাদেরকে দেখাই দিছি, এখানে দেখানোর প্রয়োজন নাই। তারপর একটু দেখাই দিই, লাবণী ইজ রাইটিং আ লেটার। এখানে টেন্সের ব্যবহার কোথায়? ইজ বিং ইউজ করছে। কেন ইজ বিং ইউজ করছে? কারণ এইটা একটা কন্টিনিউয়াস টেন্স, ইজ রাইটিং। এবং কন্টিনিউয়াস টেন্স হইলে আমরা কি শিখছি এখান থেকে? আমাদেরকে এম বিং, ইজ বিং অথবা আর বিং ইউজ করতে হবে। লাবণীর সাথে কোনটা, সরি আ লেটার, এটার সাথে কোনটা যায়? আর যাবে? এম যাবে না, ইজ যাবে। সো আ লেটার ইজ বিং। আর বাকি ঘটনা কি হয়েছে? এই যে অবজেক্ট ছিল সেটাকে আমরা সাবজেক্ট পজিশনে বসাই দিছি, সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট পজিশনে বসাই দিছি। ভাই একটা বাই দিতে বলছিল, বাই দিছি। একটা ভি3 দিতে বলছিল, ভি3 দিছি। তোমার সিরিয়াল তো মুখস্থ করার দরকার নাই ভাই, তুমি পারলে তো ভালো, কিন্তু তুমি বলতেছো ভাইয়া তারপরে শুরুতে হচ্ছে ভি3, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্টের সাথে, এত সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ রাখবো? রাখলে ভালো, বাট আমাদের কি দরকার? আমরা তো 4টা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করবো না? আচ্ছা চলে আসো, এরপরেরটা আসো, পরেরটাতে আমরা আসি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে আমার আর বলার দরকার আছে? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইউজ করতে হয়। তো যেহেতু এখানে যে দেখো দা হাউস এটা অবজেক্ট ছিল, শুরুতে উঠে সাবজেক্ট পজিশনে নিয়ে আসছে। দা ম্যান এটা সাবজেক্ট ছিল, শেষে বসাই দিছে। আচ্ছা, আর আমাদেরকে হ্যাভ বিন হ্যাজ বিন বসাইতে হইতো। এখন দেখি দা হাউস, দা হাউসের জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাজ বিন ব্যবহার করব, কারণ হ্যাভ বিন হইলে তো, হ্যাভ বিন তো আমরা প্লুরালের জন্য ব্যবহার করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা দা হাউস হ্যাজ বিন, তারপরে যেটা হচ্ছে ভার্ব ছিল, এখানেও সলডি আছে, এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্মে আছে। এমন কখনো হতে পারে যে 3 নাম্বার ফর্মে এখানে নাই, তুমি করে নাও, সমস্যা নাই। আমরা 3 নাম্বার ফর্মটা নিয়ে নিলাম, তারপরে বাই দিয়ে দিলাম, আর যেটা তো ওই যে সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট পজিশনে বসে দেওয়াই আছে, দ্যাটস ইট। দ্য হাউস হ্যাজ বিন সলভড বাই দ্য ম্যান। এরপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ভাইয়া আগেই বলছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো এই যে মাই মাদার কুকড রাইস, এটাই হইতেছে পাস্ট ইনডিফিনিট, তাই না? আমরা সেন্টেন্স দেখে চিনতে পারতেছি এটা পাস্ট ইনডিফিনিট। তো এখন পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা তাহলে কি করব? আমরা অবজেক্টকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসছি, সাবজেক্টকে অবজেক্ট পজিশনে নিয়ে গেছি, এন্ড তারপরে এটার জন্য আমরা কি বসাবো? যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সো পাস্ট ইনডিফিনিটে ভাইয়া পড়াইছিল, ছকে ছিল যে ওয়াজ ওয়ার ইউজ করতে হয়, তাই না? সো আমরা রাইসের সাথে কি যাচ্ছে? ওয়ার যাচ্ছে না, রাইসকে কিন্তু সিঙ্গুলার ধরা হয়, এর আগেই বলছি তোমাদেরকে। সো রাইসের সাথে ওয়াজ, তারপরে যে কুক, এটার 3 নাম্বার ফর্মটা কুকড, ওইটাই হয়, নিয়ে নিলাম, তারপরে বাই দিলাম, আর মাই মাদার তো শেষে অলরেডি বসে গেছেই। আচ্ছা, তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস সেম ভাবে ভাইয়া তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা। আমি স্ক্রিন থেকে সরে দাঁড়াইছি, একটু ভালো করে খেয়াল করো।
ইউ আর বিল্ডিং আ হাউস শুরুতে দিছি, আর ইউটা শেষে চলে গেছে, আর বাইয়ের মতো বাই বসাইছি, বিল্ড এটা 3 নম্বর ফর্ম হইতেছে BUILT, এই যে 3 নম্বর ফর্ম কিন্তু তারা বসে দিছে। আর ইউ ওয়ার বিল্ডিং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো চিনো পাস্ট কন্টিনিউয়াস হলে কি হয়, এম বিং, ইজ বিং অথবা আর বিং। তাহলে তার সাথে আমরা কি বসাবো, দা হাউসের সাথে কি যায়, এম বিং যায়, আর বিং যায় না, সরি ওয়াজ বিং। আর যেহেতু এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আমার একটু ভুল হয়েছে, একটু খেয়াল করো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে। ওয়ার বিং হয় প্লুরালের ক্ষেত্রে, ওয়াজ বিং হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হাউস এটা হইতে সিঙ্গুলার, সো এটার সাথে আমরা ওয়াজ বিংটাই দিব। যদি এখানে প্লুরাল কিছু থাকতো তাহলে আমরা ওয়ার বিং ইউজ করে দিতাম, ঠিক আছে। আচ্ছা, আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই ইউ। তাহলে পাস্ট পারফেক্ট এটা একটু খেয়াল করো, পাস্ট পারফেক্ট এখানে কি বলছে, তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম। আচ্ছা, হ্যাড রিটেন আমরা সেন্টেন্স পরেই বুঝতে পারছি যে এটা হইতেছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমাদেরকে কি নিতে হবে ভাই, শুরুতে সকে বলে দিছিলাম, রিওয়াইন্ড করে দেখে নাও সুন্দর করে। আচ্ছা, আমাদের কাজ কি ছিল, এইটাকে আমরা টেনে, হিটাকে টেনে, সরি আই হ্যাড রিটেন দ্য লেটার, তাহলে লেটার এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে শুরুতে দিলাম, সাবজেক্টটাকে এই যে শেষে নিয়ে গেলাম, একটা বাই দেওয়ার কথা বাই দিলাম, রিটেনের 3 নম্বর ফর্ম রিটেনই হয়। আর আমরা শিখছিলাম যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমাদেরকে হ্যাড বিন ইউজ করতে হবে, ছক খুলে দেখে নাও, এই যে হ্যাড বিন বসাই দিছি, শেষ। আচ্ছা, এরপরে আসো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের এটা তেমন লাগে না, তারপর তোমাদেরকে একটু দেখাই দিই, এই যে উইল হ্যাভ বিন, ছকে দেখে আসো যাও ভাইয়া, উইল হ্যাভ বিন ইউজ করছিলাম আমরা, এটা এখানে বসাই দিছি, দ্যাটস ইট, প্রত্যেকটা সেম জিনিস। আচ্ছা, প্যাসিভ ভয়েস অফ মডেলস এটা তোমাদের প্রয়োজন নাই। এরপরে নিচের দিকে আসো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আসলে কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আসলে কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন থাকে। ব্যাপারটা কেন একটু ভিন্ন থাকে একটু ভালো করে খেয়াল করো, আমরা তো সবসময় খেয়াল করতেছি না, রাইস ইজ ইটেন বাই মি, বাই ড্যাশ এরকম হইতেছে, তাই না, কিন্তু এইখানেও বাই থাকে, বাট সেটা উজ্জ্ব বা লুকায়িত অবস্থায় থাকে। যেমন হচ্ছে দেখো, ডু ইট এটা করো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি সেটা তো বোঝো, যেই সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায় সেটাই হইতেছে ইম্পারেটিভ। যেমন ধরো যে ডু ইট এটা করো, আদেশ করতেছে, তাহলে সেটার আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, লেট ইট বি ডান বাই ইউ। এই বাই ইউটা লুকায়িত অবস্থায় থাকে, লুকায়িত অবস্থায় থাকে, থাকে না, লেট ইট বি ডান। আচ্ছা, এই স্ট্রাকচারটা কি জানো, আমি লেটের যতগুলো আছে একটা জিনিস দিয়ে তোমাদেরকে মনে রাখাইতে চাই, বাংলা এই জিনিসটা মনে রাখবা, লেট ইট বি ডান, লেট ইট বি ডান, এই একটা ওয়ার্ড মনে রাখলে তোমাদের হয়ে যাবে, লেট ইট বি ডান। এর মানে কি, এর মানে হইতেছে লেট ইট বি ডান। আমরা আসলে এটা কেন করেছি, এর কারণ হচ্ছে স্ট্রাকচার মুখস্থ করা। ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আসবে না, ওইটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, স্ট্রাকচারটা এরকম হয়, লেট ইট বি ডান। তার মানে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, সব সময় লেট আসবে, সেন্টেন্সটা যেন কি ছিল ভাই, ডু ইট এটা করো, এটাকে তোমরা প্যাসিভ করছি, এটা অ্যাক্টিভ ছিল, এখান থেকে প্যাসিভ করতেছি, তাই না। তাহলে প্যাসিভ করার জন্য আমাদের শিক্ষা আমরা পেয়ে গেলাম, শুরুতে আমাদেরকে লেট ইউজ করতে হবে, তারপরে এই যে ইট এখানে যেটা থাকবে সেটা আমাদেরকে বসাই দিতে হবে, তারপরে একটা বি বসাই দিতে হবে, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বে 3 নাম্বার ফর্ম বসাই দিতে হবে। দেখছো একটু আলাদা, তারপরেও ভি3 কিন্তু ঠিকই বসছে, যেটা একদম শুরুতে বলছিলাম, যা হয়ে যাক দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাক কিন্তু ভি3 বসতেই হবে, বুঝতে পারছো। তাহলে লেট ইট বি ডান। এখন থেকে যদি তোমাকে এখন বলে যে হেল্প দ্য বেগার, ভিখারিকে সাহায্য করো, তাহলে তুমি কি করবা, তোমার আগে শিক্ষা আছে লেট ইট বি ডান, শুরুতে লেট বসাইতে হয়, তুমি লেট বসাইছো, ওইখানে তো ইট ছিল তাই লেটের পরে তুমি ইট বসাইছিলা, কিন্তু এখানে তো দা বেগার আছে তাই তুমি দা বেগার বসাই দাও, লেট ইট, তারপরে বি ছিল, বি তুমি বসায় দাও, বি তারপর ওইখানে লিখছিলা ডান, মানে ভার্বে 3 নাম্বার ফর্ম করছিলা, এখানে ভার্ব কি আছে, হেল্প, ভার্বে 3 নাম্বার ফর্ম করলে হয় হেল্পড, আর বাই ইউ থাকার কথা ছিল কিন্তু সেটা লুকায়িত অবস্থায় থাকে, তোমরা এটাকে ক্রস দিতে পারি। তাহলে তুমি কি এখন বুঝতে পারছো লেট দিয়ে কিভাবে সেন্টেন্স করতে হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, আশা করি তুমি বুঝতে পারছো। এখন বিষয়টা একটু ভালো করে খেয়াল করো, যে যদি নট থাকে, যদি এই ধরনের সেন্টেন্সে নট থাকে তাহলে কি করবা, এটা নিয়ে অনেক প্যারা খায় স্টুডেন্টরা, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, না বোধক যে সেন্টেন্সটা আছে না, মানে আমরা যে এতক্ষণ করতেছিলাম ডু ইট এটা করো, যদি বলে যে ডোন্ট ডু ইট এটা করো না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে আমরা না বোধক যা কিছু আছে এই জিনিসটা লেটের পরে বসাই দিব। তোমার কথা, তুমি এখন আমার কথা শুনে ভুল ধরতে পারো যে ভাইয়া এটা কি কথা বললেন, হ্যাঁ আসলে এটা নিয়ে মতভেদ আছে, কেউ কেউ এটাকে লিখে থাকে কি লেট ইট নট বি ডান, কিন্তু ম্যাক্সিমাম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি খেয়াল করে দেখছি যে লেটের পরে আমাদেরকে এই না বোধকটা বসাইতে হবে, লেট নট, নট হোক নেভার হোক যাই হোক না কেন না বোধক এই ওয়ার্ডটা লেটের পরে বসাইতে হবে, বুঝতে পারছো। সো আমরা যদি বলি যে ডোন্ট শাট দ্য ডোর, লেটের পরে তুমি নট বসাই দাও, আর
শিক্ষাটা কি ছিল? লেট ইট, এখানে তো ইট ছিল, এখানে দ্য ডোর আছে, দ্য ডোর বসাই দিছো, দ্য ডোর হবে কিন্তু লেট দ্য ডোর, লেট নট দ্য ডোর, তারপর হচ্ছে বি ছিল, বি করে দিছো শাট, এটা 3 নম্বর ফর্ম শাটি হয়। সো দ্যাটস ইট। আচ্ছা, নেভার টেল লাই, এখানে নেভার ইউজ করতে হবে, সেম জিনিস, এখানে জাস্ট নট বসাইছিলাম, এখানে নেভার বসাইছি, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু ভালো করে খেয়াল করো। দেখো তোমরা হয়তো একটু ভেজাল লাগতেছে যে ভাই ইম্পারেটিভ সেন্টেন্সটা আলাদা রকম, ইন্টারোগেটিভের নিয়মটা আবার একটু আলাদা রকম। না, তেমন কিছু না, আলাদা না, সেমই, বুঝছো? ইন্টারোগেটিভের নিয়মটা একটু খেয়াল করো যে ইন্টারোগেটিভকে আমরা কিভাবে করবো। যখনই তোমরা দেখবা ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছে, তখনই তুমি দেখবা যে হু থাকলেই বাই হোম বসাই দিতে হবে, কানার মতন বসাই দিতে হবে। কিসের মতো? কানার মতো। হু থাকলেই প্যাসিভ করার সময় বাই হোম বসাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হু থাকলেই বাই হোম, সেটা হচ্ছে ভাইয়া যেহেতু বলছে হু থাকলেই বাই হোম, তো হু উইল ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে আমি শুরুতে বসাই দিছি বাই হোম। আচ্ছা, বাই হোম বসাইছি। এখন আর যাই হোক, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আমরা না হয় যখন পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতাম তখন আই অ্যাম আ স্টুডেন্ট ইউজ করতাম, আই অ্যাম আ স্টুডেন্ট। এটাকে যখন ইন্টারোগেটিভ করি তখন আমরা কি করি? অ্যাম শুরুতে আনি, অ্যাম আই আ স্টুডেন্ট। তো শুরুতে আমরা যে এই যে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসি, কেন? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঘটনাটা এইখানেও সেম, উইলটা আমরা আগে বসাই দিছি, দ্য ওয়ার্ক ছিল, তারপরে বি লিখছি, তারপর হচ্ছে গিয়ে আর যে ভার্বটা ছিল সেটা 3 নাম্বার ফর্ম বসাই দিছি, 3 নাম্বার ফর্ম, হু বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তুমি বলতেছো ভাইয়া এটা একটু কঠিন লাগতেছে, শুরুতে হচ্ছে উইল কখন কোন জায়গায় বসাবো, তারপরে হচ্ছে একটাবার বিও আসছে, বিটা শুরুতে বসাবো নাকি পরে বসাবো। যাদের একটু ব্রেন আছে তারা এমনি এটা বুঝতে পারতেছে, যাদের একটু বেসিক দুর্বল, তোমরা হয়তো ইংলিশে একটু সমস্যা হয়েছে, তাদেরকে আমি বলবো এটা নিয়ে তুমি কেন পারা খাইতেছো? তোমার তো 4টা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করতে হবে, তাই না? তুমি যদি অপশন পাও এমসিকিউ এর মধ্যে, ওইখানে খালি খেয়াল করবা বাই হোম আছে কিনা, 3 নাম্বার ফর্ম ইউজ করছে কিনা, এই দুইটা খেয়াল করলে অটোমেটিক তুমি দেখবে যে রাইট আনসার চলে আসছে। এত কিছু তো তোমার খেয়াল করার দরকার নাই যে তারা এটা ইউজ করছে কিনা সেটা ইউজ করছে কিনা, দেখার দরকার নাই তো, বুঝতে পারছো? ইন্টারোগেটিভ সেন্টেন্স খুবই সোজা। আচ্ছা, তো এখন হু থাকলে বাই হোম চলে আসছে, এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, তারপরে দেখো হচ্ছে গিয়ে ইউ বি হেল্প, যে 3 নাম্বার ফর্ম করে দিছে, হেল্প ছিল সেটা হচ্ছে হেল্প হয়ে গেছে, একটা কিন্তু বি পয়দা হয়েছে, এটা একটু খেয়াল রাখো। কিন্তু এগুলো আসলে যাদের বেসিক অনেক স্ট্রং তাদেরকে আসলে বলতে হয় না, কিন্তু যেহেতু আমরা ক্লাসটা ওভারঅল স্টুডেন্টদের জন্য দিতেছি, তাহলে তো আমাদেরকে একটু বিস্তারিত বলতে হবে। তাহলে হু থাকলে যদি বাই হোম হয়, তাহলে হোম থাকলে কি হবে? ওই উল্টাটা হয়ে যাবে, হু হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে এবার দেখো হোম চলে আসছে, তাহলে হোমের জন্য আমরা কি বসাবো? ওই যে উল্টাটা বসাবো। হোমের জন্য আমরা কি বসাবো? উল্টাটা বসাবো। ওইখানে হু থাকলে বাই হোম হইতো, আর এখন হোম আছে জন্য আমরা হু বসাইতেছি। তারপরে ডু ইউ ওয়ান্ট, তাহলে আমাদেরকে কি বসাইতে হবে? একটা অক্সিলারি ভার্ব আমরা নিয়ে নিলাম, ইজ, এই যে ওয়ান্ট ছিল এটা 3 নাম্বার ফর্ম বসাই দিছি, 3 নাম্বার ফর্ম, বাই ইউ, এই যে ইউ ছিল বাই ইউ। তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি খালি এমসিকিউ এর সময় দেখবা যেখানে 3 নাম্বার ফর্ম ইউজ করছে কিনা, এবং এই যে হু থাকলে যে বাই হোম বসাইতে হইতেছে, হোম থাকলে যে হু বসাইতে হইতেছে, এগুলা জানলে ইন্টারোগেটিভের মধ্যে তুমি পারবা। কে বলছে তো খাটাখাটনি করতে হবে? আমরা প্র্যাকটিস করবো নিচের দিকে, তখন বুঝতে পারবা। আচ্ছা, হোয়াট দিয়ে শুরু হইলে হোয়াটই থাকে, বুঝতে পারছো? হোয়াটের কোনো চেঞ্জ হয় না। যেমন হইতেছে হোয়াট ডাজ ইউ ওয়ান্ট, এখানে হোয়াটের থেকে হোয়াটই হয়েছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে কথা হইতেছে, তুমি বলবা যে ভাইয়া আরেকটা কথা বলে রাখতে চাই তোমাদেরকে, একটু এখানে খেয়াল করো, টেন্সের ব্যবহার কিন্তু এখানে ঠিকই আছে, বুঝতে পারছো? টেন্সের ব্যবহার কিন্তু এখানে ঠিকই আছে। এই যে ডাজ, প্রেজেন্টের জন্য আমরা অ্যাম ইজ আর ইউজ করতেছি, ঠিক আছে না? তো যাই হোক, টেন্স নিয়ে তোমাদের এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই, টেন্স নিয়ে আমাদের এত বেশি প্যারা খাওয়ার প্রয়োজনও হবে না, আমরা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবো। আচ্ছা, হুইচ থাকলেও হুইচই হবে, এখানে কোনো ব্যত্যয় নাই। আর ডু ইউ দেখে বুঝতে পারতেছো যে এটা একটা প্রেজেন্টের কথা বলতেছে, প্রেজেন্ট টেন্সের কথা বলতেছে। অ্যামিজ আর থাকে, আমরা অ্যামিজ আর ইউজ করছি, যে দেখো ইজ ইউজ করছি, আমরা ভার্বে 3 নাম্বার ফর্ম ইউজ করছি, হুইচ থাকলে হুইচ, যে সবকিছু আমরা ঠিকঠাক করছি না, আমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা চলো এরপরে, আচ্ছা তোমাদেরকে বললে বিশ্বাস করবা যে ভয়েস অলরেডি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ভয়েস শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমরা প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করলেই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিস করলে ভয়েসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।